কথা বলুন ভাই, শুধু একটু পরিচয়টা বলাই। অনিয়মিত কর্মচারী মঞ্চের যে আজকে যে উদ্দেশ্য সাংবাদিক সম্মেলনে, তার বিস্তৃত ব্যাখ্যা আমাদের অনিয়মিত কর্মচারী মঞ্চের যে আহ্বায়ক এবং বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আপনাদের কাছে এই নিউজ ব্রিফটা তাই করবেন। আমার পাশে আছে যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ, মৃন্ময় চক্রবর্তী রাজ্য কমিটির সদস্য, মিসাইল তরুণ চক্রবর্তী রাজ্য কমিটির সদস্য। আজকের এই সম্পর্কে ব্যাখ্যা করবেন আমাদের কনভেনার পুরুষোত্তম রায় বর্মন। সংবাদ মাধ্যমের বন্ধুগণ, আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি আপনাদের মাধ্যমে রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীদের যন্ত্রণা দাবিগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য। আপনারা জানেন, গত 4 জানুয়ারি আমরা আগরতলা শহরে প্যারাডাইস কমিটিতে সমস্ত অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন ইত্যাদি দাবিতে গণঅবস্থান করেছিলাম। সেই গণঅবস্থানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার অনিয়মিত কর্মচারী অংশগ্রহণ করেছিল। পরবর্তী সময়ে আমরা আমাদের মাননীয় মুখ্য সচিবের কাছে বিগত 24শে ফেব্রুয়ারি চিঠি দিয়ে জানিয়েছিলাম যে 3রা মার্চ আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে মাননীয় মুখ্য সচিবের কাছে একটি ডেপুটেশনে মিলিত হতে চাই। এবং সেই কারণে আমরা অনুরোধ করেছিলাম মাননীয় মুখ্য সচিব ত্রিপুরা সরকারের যাতে আগামী 3রা মার্চ আমাদেরকে সময় দেন। আমরা 24 তারিখ চিঠি দিয়ে জানিয়েছিলাম, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম মুখ্য সচিবের তরফ অফিস থেকে আমাদের চিঠির কোনো জবাব দেওয়া হয়নি, আমাদের কোনো জানানো হয়নি উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করবেন কি করবেন না। সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে মাননীয় মুখ্য সচিবের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমরা অনিয়মিত কর্মচারীদের দাবি সনদ পেশ করেছি তার অফিসে। সেই দাবি সনদগুলোর মধ্যে যেটা আছে, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে, নিয়মিতকরণ করা সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান, যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা প্রদান, আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে, নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থ দপ্তর 31 জুলাই 2018-তে জারি করা সার্কুলার প্রত্যাহার করতে হবে। এই 6টি দাবি আমরা রাজ্য সরকারের কাছে মুখ্য সচিবের মাধ্যমে রেখেছি। আমরা বাধ্য হয়েছি এই দাবি সনদ মুখ্য সচিবের অফিসে জমা দিতে, কেননা মুখ্য সচিব আমাদেরকে সময় দেননি। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকারের মুখ্য সচিবের রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া শোনার মতো সময় নেই। এটা কিন্তু খুব একটা শুভ লক্ষণ নয়। আমরা মাননীয় মুখ্য সচিবকে স্মরণ করে দিয়েছি এই বিজেপি দল ভারতীয় জনতা পার্টি 2017 সনে 2018 বিধানসভা নির্বাচনের পূর্বে তাদের ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল যদি বিজেপি ক্ষমতায় আসে, রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়, তাহলে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে। সেই প্রতিশ্রুতি এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের অনেকেই বিশ্বাস করেছিলেন, কিন্তু গত 7 বছরে একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিতকরণ করা হয়নি। উপরন্তু 2018 সনের 31 জুলাই একটি কালো সার্কুলার জারি করে নিয়মিতকরণ করা সংক্রান্ত সমস্ত স্কিম বাতিল করে দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা অসহায় অবস্থানের মধ্য দিয়ে আছে। আমরা আমাদের 4 জানুয়ারি অবস্থানের পর রাজ্য বিধানসভার প্রত্যেকটি দলের সদস্যকে আমরা বিনীতভাবে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম যে আসন্ন বিধানসভা অধিবেশনে যাতে মাননীয় বিধানসভার সদস্যরা যারা রাজ্যের জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করেন, তারা যাতে বিধানসভার অভ্যন্তরে অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে কথা বলেন এবং সরকারের উপর চাপ সৃষ্টি করেন, যাতে করে সরকার এই 40 লক্ষ অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার জন্য কর্মসূচি ঘোষণা করে। আমরা আশা করেছিলাম, আমরা ভেবেছিলাম রাজ্যের নির্বাচিত বিধায়করা আমাদের স্মারকলিপি পাঠ করে বিধানসভায় এই অধিবেশনের পূর্বের অধিবেশনে তারা সদর্থক ভূমিকা নেবে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম তারা এই ব্যাপারে কোনো ভূমিকাই গ্রহণ করেননি। একজন মাননীয় সদস্য গোপাল রায় একটি দৃষ্টি আকর্ষণের প্রস্তাবের মধ্য দিয়ে অনিয়মিত কর্মচারীদের প্রসঙ্গ তুলেছিলেন, কিন্তু সরকার পক্ষ জবাব দেয়নি। এবং যেটা আরো দুঃখজনক, অন্যান্য সদস্যরা, বিশেষত বিরোধী দলের সদস্যরা তারা কিন্তু এই ব্যাপারে মুখ খুলেননি। এটা আমাদেরকে আহত করেছে।
আমরা আরো লক্ষ্য করলাম যে গত এই অধিবেশনের পূর্বের অধিবেশনে বিধানসভার সদস্যরা দলমত নির্বিশেষে ঐক্যমত হয়ে তাদের বেতন ভাতা 100% বৃদ্ধি করল। অন্যদিকে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা, আংশিক সময়ের কর্মচারীরা, বিভিন্ন প্রকল্পের কর্মীরা তারা নামমাত্র মজুরিতে দিনের পর দিন দিবারাত্রি পরিশ্রম করছেন। তাদের সম্পর্কে বিধানসভায় একটি আলোচনা হলো না। অন্যদিকে বিধানসভার সদস্যরা তাদের নিজেদের বেতন ভাতা 100% বৃদ্ধি করলেন। এটা আমাদেরকে অবাক করেছে। তারা কি আমাদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল নন? তারপর আমরা এই গতকালকে বাজেট পেশ করা হলো। আমরা অনিয়মিত কর্মচারীরা অনেক আশায় বুক বেঁধেছিলাম, বোধ হয় রাজ্য সরকার তাদের বাজেটে অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে রাজ্য সরকারের চিন্তা ভাবনা এই সম্পর্কে একটা সুস্পষ্ট বক্তব্য রাখবেন। কিন্তু আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করেছি এই বাজেটে অনিয়মিত কর্মচারীদের বিষয়ে একটি শব্দ খরচ করা হয়নি। এই প্রসঙ্গে আমরা একটা কথা উল্লেখ করতে চাই, এই যে 2007 এবং 2008 বাজেট অধিবেশনে কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার সম্পর্কে একটি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। পরবর্তী সময় সেই প্রকল্পে অনেককে নিয়মিত করা হয়েছে, অনেককেই করা হয়নি। যাই হোক, 18তে সেই প্রকল্প বাতিল হয়েছে। আমরা ভেবেছিলাম 4 জানুয়ারি আমাদের অবস্থান ধর্ণা, বিজেপি দলের 18 সনের ভিশন ডকুমেন্ট, অনিয়মিত কর্মচারীদের দাবি, এগুলোর পরিপ্রেক্ষিতে এই বাজেটে অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে একটা প্রতিশ্রুতি, সুস্পষ্ট বক্তব্য থাকবে, কিন্তু রাজ্য সরকার নীরব। এ থেকে আমরা অত্যন্ত দুঃখের সাথে এই সিদ্ধান্ত উপনীত হচ্ছি, এই রাজ্য সরকার 40,000 অনিয়মিত কর্মচারী সম্পর্কে সম্পূর্ণ অসংবেদনশীল এবং বৈরী মনোভাব গ্রহণ করেছেন। তারা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার ক্ষেত্রে কোনো বক্তব্য দিতে রাজি নন। এবং আরেকটা বিষয় আছে, কিছুদিন পূর্বে গত অধিবেশনের সময় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে নাকি এখন অব্দি অনিয়মিত কর্মচারীর তালিকা তৈরি করা হয়েছে, সেটা কয়েক হাজারের বেশি নয়। এই বক্তব্যটা সঠিক নয়। আমরা তথ্য অধিকার আইন প্রয়োগ করে, আমাদের একজন আইনজীবী বন্ধু অনিয়মিত কর্মচারীদের হিসাবটা তথ্য অধিকার আইন প্রয়োগ করে জিএন পিএনজি দপ্তর থেকে পেয়েছেন। সেই অনুযায়ী আমাদের রাজ্যে অনিয়মিত কর্মচারীর সংখ্যা প্রায় 32,000-এর কাছাকাছি। যদিও এটা সবটা সম্পূর্ণ হিসাব নয়, আমাদের কাছে হিসাব আছে এই রাজ্যে অনিয়মিত আংশিক সময়ের কর্মী মিলিয়ে মোট 40,000 হবে। এই প্রসঙ্গে আমরা এই দাবি সনদ দিয়েছি রাজ্য মুখ্য সচিবের কাছে। মুখ্য সচিবকে আমরা স্মরণ করে দিয়েছি যে 2018-র 31 জুলাই যে স্কিম বাতিল করা হলো, যে সার্কুলার, সেই সার্কুলার কিন্তু সরকার একটা কথা বলেছিল যে আমরা সমস্ত বিষয়টি পর্যালোচনা করে আরো স্বচ্ছ একটি প্রকল্প ঘোষণা করব, তার জন্য এই স্কিমগুলো আমরা বাতিল করলাম। অর্থাৎ 2018-র 31 জুলাই স্কিম বাতিল করার ঘোষণার মধ্যে সরকার অঙ্গীকার করেছিল বিষয়টিকে পর্যালোচনা করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার প্রশ্নে আরো স্বচ্ছ স্কিম আনা হবে। কিন্তু 2018-র 31 জুলাইয়ের পর আজকে আমরা 2025-এর মার্চের মাঝামাঝি দাঁড়িয়ে আছি, এখনো কোনো স্কিম ঘোষণা করা হয়নি এবং সরকার সম্পূর্ণ নীরবতা পালন করছে। আমরা বলতে বাধ্য হচ্ছি অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে রাজ্য সরকার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা এই দাবি সনদ পেশ করলাম, কিন্তু আমরা 1 মাস অপেক্ষা করব। আমরা মাননীয় মুখ্য সচিবের কাছে গতকাল গত পরশুদিন 20 মার্চ দাবি সনদ পেশ করেছি। আমাদের 6টি দাবি, এই দাবিগুলো পূরণ করা কোনো অস্বাভাবিক কাজ নয়। এবং আমরা মনে করি, আপনারা জানেন এই রাজ্যে বিভিন্ন দপ্তরে গত 15-20 বছর ধরে নিয়মিত পদ পূরণ করা হয় না। হাজার হাজার নিয়মিত পদ খালি আছে এবং নিয়মিত পদ পূরণ না করে তাহলে দপ্তরগুলো কিভাবে চলছে? দপ্তরগুলো চলছে নিয়মিত কর্মীর বদলে অনিয়মিত আংশিক সময়ের কর্মীদের নামমাত্র মজুরির বিনিময়ে কাজ করিয়ে দপ্তরগুলো চালানো হচ্ছে। সেখানে পদের প্রয়োজন আছে, সরকার খরচ বাঁচানোর নামে, ব্যয় সংকোচনের নামে কোনো শূন্য পদে নিয়োগ করছে না, অধিকাংশ শূন্য পদ খালি আছে। তাহলে দপ্তরগুলো চলছে কি করে? দপ্তরগুলো চলছে অনিয়মিত কর্মচারীদের দিয়ে, আংশিক সময়ের কর্মীদের দিয়ে, এবং তাদেরকে যে মজুরি দেওয়া হয় সেটা মিনিমাম ওয়েজেস অ্যাক্টের চাইতেও কম। আমাদের সংবিধানের 21 ধারায় বলা আছে প্রত্যেকটি নাগরিকের ভদ্রস্থ জীবনযাপন করার অধিকার আছে। জীবনযাপন করার অধিকার, ভদ্রস্থ জীবনযাপন করার অধিকার বলতে যা বুঝি, এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা এবং তাদের পরিবার তা থেকে বঞ্চিত।
তারা বছরের বছর ধরে 35 বছর 40 বছর ধরে তারা অনিয়মিত হিসেবে কাজ করছে, মজুরির বিনিময়ে, নামমাত্র মজুরির বিনিময়ে তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই দাবিগুলো রেখেছি। আমরা আশা করব সরকার এই দাবিগুলো পূরণ করবেন আগামী 1 মাসের মধ্যে। যদি এই দাবিগুলো আগামী 1 মাসের মধ্যে পূরণ না হয়, আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যবাসীর কাছে একটা ঘোষণা দিতে চাই, আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমরা মহাকরণ অভিযান করব। সেই মহাকরণ অভিযানে আমরা এই রাজ্যে সমস্ত অনিয়মিত কর্মচারী, 40,000 অনিয়মিত কর্মচারী, তাদের পরিবার পরিজনদেরকে অংশগ্রহণ করার আবেদন করব। আমরা আশা করি আমাদের আবেদনে সাড়া দিয়ে সমস্ত অনিয়মিত কর্মচারী একত্রিত হবেন। আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চাই, কারণ এটা আমাদের জীবন মরণের প্রশ্ন, বাঁচা মরার প্রশ্ন। আমরা যদি আগামী মে মাসের প্রথম সপ্তাহের পূর্বে সরকার কোনো সদর্থক ঘোষণা না দেন, তাহলে মে মাসের প্রথম সপ্তাহে আগরতলা রাজপথ আমরা অনিয়মিত কর্মচারীরা দখল করব। আমাদের সাথে আমাদের পরিবার পরিজন থাকবেন এবং আমরা আশা করি আমাদের সাথে সমস্ত অংশের মানুষ থাকবেন আমাদের দাবি পূরণ করার জন্য। কারণ এইভাবে বছরের বছর অনিয়মিত কর্মচারী হিসাবে কাজ করিয়ে নেওয়া সংবিধান বিরোধী। আমাদের সংবিধান এটা অনুমোদন করে না, এটা এক ধরনের শ্রম শোষণ। কোন সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এইভাবে আমাদের সাথে শোষণ করতে পারে না, আমাদের অনিয়মিত কর্মচারীদের এইভাবে বঞ্চিত করতে পারে না। তার জন্যই আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম। এখন আমাদের বন্ধুরা আছেন, তারা যদি কিছু সংযোজন করতে চান সংযোজন করবেন। ব্যাপার না, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারে। না, আমার একটা প্রশ্ন ছিল যে বামফ্রন্ট আমগুলো অনিয়মিত কর্মচারী, বিজেপি সরকার আসার পরে তারা দাবি করছে যে অনিয়মিত কর্মচারী থাকবে না, সেই বিষয়ে আপনারা কি বলবেন? আমি তো প্রথমেই বললাম, বামফ্রন্ট আমলে অনিয়মিত কর্মচারী ছিল, বামফ্রন্ট আমার একটা স্কিম ছিল, সেই স্কিম অনুযায়ী অনেককে নিয়মিত করা হয়েছে, অধিকাংশকে করা হয়নি। কিন্তু অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ক্ষেত্রে একটা ভিত্তি ছিল। আমরা আদালত এসে বলতে পারতাম সরকারের স্কিম আছে, স্কিম অনুযায়ী আমাদের 10 বছর হয়ে গেছে, তোমরা এই সরকার অমুক্তি করেছো, আমাকে করো, তাহলে আদালত বলতো কেন বৈষম্য। কিন্তু এখন কি হয়েছে, বিজেপি সরকার এসে 31শে আগস্ট 2018 সার্কুলার জারি করে সমস্ত স্কিম বাতিল করে দিয়েছে। এখন আদালত আসারও কোনো সুযোগ নেই। এবং এই সরকার ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, তাই এখন এই প্রতিশ্রুতি তারা উচ্চারণ করছে না। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব, আপনারা সরকারের কাছে এই প্রতিশ্রুতির কথা তাদের সামনে তুলে ধরুন, যাতে মানুষ জানতে পারে আমাদের সাথে কি করা হয়েছে। যেহেতু আপনারা যে ডিমান্ডটা রেখেছেন যে নিয়মিত করো, ঠিক আছে, এই গভর্নমেন্টের আমাদের যতটুকু খবর যে যদি কোনো আন্দোলন হয় তাহলে কোনো না কোনো ভাবে এটা বাধাপ্রাপ্ত হয়। এই ক্ষেত্রে আপনাদের এই যে দাবি এবং আপনাদের যে মুভমেন্ট যেটা মে মাসে করতে চাইছে, আদৌ কি আপনারা এই মুভমেন্টটা করতে পারবেন আপনার মনে হয়? আমাদের বিশ্বাস আছে, বাধা দিয়ে জলের স্রোতকে আটকানো হয়, বাধা দিলে বাধা আমরা অতিক্রম করবো। কারণ এটা তো আমাদের বাঁচা মারার প্রশ্ন। একটা লোক 40 বছর ধরে চাকরি করছে, অনিয়মিত কর্মচারী, অবসরে গেলে শুরু হতে যাবে। আমার হিসাবে 40, তো তথ্য অনুযায়ী এখানে 32,000 আছে, সেটা 35,000 আছে সরকারি তথ্য, আরটিআই তথ্য। বিধানসভা যেটা বলে সেটা সঠিক নয়, সরকারের দেওয়া আরটিআই তথ্য অনুযায়ী আমরা দিয়েছি উত্তরটা 35,000। আমরা হিসাবটাকে আপডেট করছি, সেটা 40,000 হবে। আচ্ছা, এখন পর্যন্ত অনিয়মিত কর্মচারী কতজন মারা গেছে প্রতিদিন, আমরা আলাদা হিসাব রাখছি না, প্রতিদিন তো মারা যাচ্ছে, অনেকে অবসরে গেছে, সেটা আলাদা হিসাব নেই। যেহেতু আপনি বলছিলেন বিধানসভার কথা, বিধানসভার ভিতরে এটা তোলা হয়, কিন্তু সেখানে বিরোধী দলরাও ছিল, তারাও তোলেনি। আমি তো বললাম গত বিধানসভা অধিবেশনে আমরা আশা করেছিলাম, আমরা প্রত্যেক বিরোধী শাসক সব দল বিধায়কদের কাছে চিঠি লিখেছিলাম যে আপনারা নির্বাচিত বিধায়ক হিসেবে দাবি করেন, আমরা জানি না আপনারা নির্বাচিত কিনা, কিন্তু আপনারা নির্বাচিত বিধায়ক হিসেবে দাবি করেন, আপনারা এমএলএ, আপনারা আমাদের সবার প্রতিনিধি, আপনারা দয়া করে আপনারা 60 জন মিলে আমাদের 40,000 অনিয়মিত কর্মচারীদের সমস্যাটা নিয়ে আলোচনা করে একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করুন, সরকারের সাথে কথা বলুন, সরকারের উপর চাপ সৃষ্টি করুন। কিন্তু আমরা লক্ষ্য করলাম একজন বিধায়ক প্রশ্ন তুলেছিল, কিন্তু তার সাথে আর অন্যরা সঙ্গত করলো না। সেক্ষেত্রে আমরা নিরাশ হয়েছি। আমরা সমস্ত বিধায়কদের কাছ থেকে যে ভূমিকা আশা করেছিলাম, বিরোধী দলের বিধায়ক, শাসক দলের বিধায়ক, কেউই তো আমাদের আশা পূরণ করেনি। তারা প্রত্যেকেই আমাদেরকে উপেক্ষা করেছে, আমাদেরকে আহত করেছে, আমরা দুঃখিত হয়েছি। মে মাসের ফার্স্ট উইকে যে মুভমেন্টটা করবেন আপনারা, এই মুভমেন্টে কিরকম, মানে সমাগমটা কিরকম হবে? আমরা তো বলছি আমরা আবেদন করবো 40,000 অনিয়মিত কর্মচারী পরিবার পরিজন সহ, এবং এই মুভমেন্টই শেষ নয়,
এরপর আমরা বৃহত্তর আন্দোলনে যাব, কারণ এটা আমি আগেই বলছি আমাদের বাঁচা মরার প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে যদিও অনিয়মিত কমিটির আরেকটা প্রসঙ্গ, যেহেতু আপনি আবার একটা জায়গায় আবার আইনজীবী বলছেন, মনে হচ্ছে কালকে একটা মানে আগরতলা না শুধু মানে সারা রাজ্যেই একটা মুভমেন্ট হয়েছে, আপনি নিশ্চয়ই সবকিছু দেখেছেন, জানেন, তো এই ব্যাপারে কি করবেন, যে গভর্নমেন্টের ভূমিকা এবং যারা আন্দোলন? আমি এই ফোরামের উত্তর দেওয়ার নয়, যেটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি বলবো, আন্দোলন করার অধিকার সবারই আছে, আবার জনদুর্ভোগ এড়ানোর দায়িত্ব আন্দোলন যারা করে তাদের, দুটোর মধ্যে সমন্বয় করতে হবে। আর যে কোনো বিষয়ে সমাধান আলোচনার মাধ্যমে হওয়া উচিত, এটুকুই আমি বলবো, কারণ এটা তো এই ফোরামের নয়। নিশ্চয়ই, আমি এই জন্য আমি এইটুকুই বললাম। ধন্যবাদ সবাইকে, আপনারা সবার সাহায্য আমরা চাই।